গণভোটকে বাদ দিচ্ছে, এটা অসাংবিধানিক বলছো। এই বিএনপিকে কি আর জীবনে ভোট চাইতে হবে না? এই ইস্টাবলিশমেন্ট কি বিএনপিকে বারবার ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা বসাবে? অবশ্যই না। বিএনপিকে আগামী দিনের অপেক্ষা থাকতে হবে। তারেক রহমান যত ভালো কাজই করুন, 28 দিনে 28টা উন্নত প্যাকেজ দেখান, মানুষ এগুলো ভুলে যায়। আপনি দেখেন মিশর, লিবিয়া কি হয়েছে? গাদ্দাফিটা ভালো রেখেছিল না জনগণকে? হোসনি মুবারক ভালো রেখেছিল না? জনগণ বিদ্রোহ করেছিল। মানুষের অধিকারের জায়গা, মানুষ প্রতারণা সহ্য করে না। বিএনপিকে বিষয়গুলো মাথায় নিতে হবে। আসেন, বিএনপির খবর না এটা। তো এখন যেটা হয়েছে, ইরান এই কথাটি বলছে যে আসো আমরা ঐক্যবদ্ধ হই, আমরা ইউরোপের মতো শক্তিশালী হই। হে মুসলিম বিশ্ব, 57টি মুসলিম, তোমরা দেখো আমাদের নারী শিশুদের উপর অত্যাচার করছে, তোমরা ওদের প্রতিবাদ করছো, আমাদের প্রতিবাদ করছো না কেন? তোমরা কেন আমাদের থেকে আলাদা হচ্ছ? তোমরা নিজেকে মুসলিম দাবি করতে চাও, তোমরা কোন পরিচয়ে নিজেকে মুসলিম দাবি করতে চাও যদি আরেক মুসলমানের বিপদে তোমরা এগিয়ে না আসো? আসো আমরা আরেকটা শক্তিশালী মানে কি দেয়ালের মতো তৈরি করি, যেটা আমাদের ঐক্যের দেয়াল হবে। আমরা ঐক্যবদ্ধ হলে শত্রুরা দুর্বল হবে। দুর্দান্ত কথা বলেছেন। আজকে ইউরোপকে কেউ টাচ করার সাহস করে না, তারা ঐক্যবদ্ধ। আসো মুসলিম দেশ, আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের অর্থ, আমাদের অস্ত্র সব আছে, শুধু ঐক্যবদ্ধ হতে পারছি না বলে আজকে আমরা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে মার খাই। আমরা একা বলে সবাই আমাদের মারছে, কিন্তু আমরা ঐক্যবদ্ধ হলে কেউ মারতে পারতো না। দেখেন, একটা সহজ বিষয় বলি, ছোট্ট একটা ইরান, মানে ইরান তো আমেরিকার কাছে কিচ্ছু না, পুঁটি মাছ। ইরান, আমেরিকা, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যকে সমানতালে একা পিটিয়ে ট্রাম্পকে কাহিল করে ফেলছে। যেখানে ট্রাম্পকে ন্যাটোকে ডাকতে হচ্ছে, যেখানে ট্রাম্পকে আরব গালফ কান্ট্রিকে ডাকতে হচ্ছে, যেখানে ট্রাম্পকে এশিয়াতে নজর দিয়ে বলতেছে জাপানকে, দক্ষিণ কোরিয়াকে, অস্ট্রেলিয়াকে, হ্যাঁ কতগুলো রাষ্ট্রকে ডাকতে হয়েছে ট্রাম্পকে, আসো আমার পাশে দাঁড়াও, আমি মাইর খেয়ে তক্তা হয়ে যাচ্ছি। যদি এই যুদ্ধটায় ইরান পরিবর্তে রাশিয়া কিংবা চীন হতো, আমেরিকার কি অবস্থা হতো একবার কল্পনা করেন, একবার চিন্তা করেন। আজকে যদি ইরানের পাশে গালফ কান্ট্রি বা আজকে ইরানের পাশে যদি পাকিস্তান তারা যেত, একটা পারমাণবিক দেশ, ইসরায়েল 2 মিনিট থাকতো এই যুদ্ধে। বুঝতে পারছেন, পাকিস্তানের এয়ারফোর্স F-16 নিয়ে যখন ঢুকতো ইরানের আকাশে বা ওই দখলদারদের আকাশে, নেতা কাকুর বাড়িতে পাকিস্তানের শাহিন ঢুকে পড়তো, কি ঘটে যেত দেখেন। ইসরায়েলকে মুসলিম বিশ্বের 8টি কি বলে মুসলিম গালফ কান্ট্রি যে কটা দেশ মোটামুটি সবাই সাহায্য করছে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে। মানে ইরান আক্রমণ করলে সেগুলো ঠেকিয়ে দেয়, আবার ইসরায়েল ইরানে আক্রমণ করলে সেগুলো ঠেকায় না, মুসলিম দেশ ওরা। বুঝতে পারছেন? আজকে ইরানের পাশে জাস্ট তুরস্ক পাকিস্তান যদি যুদ্ধে জড়িয়ে যেত আর কিচ্ছু লাগতো না, মানচিত্রে থাকতো নেতা কাকুর দেশটি, আপনার মনে হয়? এক ইরান যদি এত কিছু করতে পারে। আমি একবার শেষ একটা কথা বলবো, মুসলমানদের ঐক্যবদ্ধ যতদিন না হবে, ওরা কিন্তু মুসলমানদেরকে ওই বিভাজিত করে রেখেছে আকীদাগত পার্থক্য ধরে, শিয়া সুন্নি পার্থক্য ধরে নানান রকম। আমাদের দেশে দেখবেন যে অল্প শিক্ষিত আলেমগণ বা মাদ্রাসার খানকার মধ্যে বা পীর আলেমরা শুধু আকীদা তর্জমা করেন বেশি। এই আকীদা তর্জমাটা কেন করেন জানেন? আকীদাটা কেন আমাদের মধ্যে তুলে আনেন? এদেরকে বড় বড় এজেন্সিগুলো চালায়। আপনি হয়তো পীর সাহেবকে খুব ভালো জানেন, আপনি তো জানেন না পীর সাহেবের নেপথ্যে কারা আছে, কিভাবে আছে, তার কে অর্থায়ন করে। আপনি তো মনে করেন যে সে মানুষের দান খয়রাত দিয়ে চলে না, বড় বড় এজেন্সি এদেরকে নিয়ন্ত্রণ করে। আমি আপনাদেরকে বলেছিলাম চরমোনাই সম্পর্কে, আমার খুব ভালোবাসার জায়গা চরমোনাই, যে চরমোনাইয়ের উপর বাংলাদেশের ডিজিএফ এ ব্যাপক চাপ অব্যাহত রাখছে এবং তারা জামাত থেকে বেরিয়ে যাবে। শেষ পর্যন্ত বেরোচ্ছে কিনা দেখেন, আমি যেভাবে বলছি সেইভাবে হয়েছে কিনা, আমি তো আগে বলছি, আপনাদের মনে করে দেখেন।